সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে এখন একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে, পশ্চিমবঙ্গের অবস্থা কি বর্তমানে আদৌ স্বাভাবিক? কারণ সুপ্রিম কোর্টের রায়ের পরে এই কথাটাই বারবার উঠে আসছে। সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে পশ্চিমবঙ্গের অবস্থা একেবারেই স্বাভাবিক নয়, অস্বাভাবিক, এবং এই পরিস্থিতিতে কিন্তু ভোট করা সম্ভব নয়। এবার সেখান থেকেই প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি পশ্চিমবঙ্গের ভোট পিছিয়ে যেতে পারে? আর এবারে যদি ভোট পিছিয়ে যায় সেক্ষেত্রে আরও একটা প্রশ্ন, কারণ আমরা জানি যে সরকার গঠন করতে হবে 7 তারিখের মধ্যে, মে মাসের 7 তারিখের মধ্যে যদি সরকার গঠন না হয় তাহলে সেক্ষেত্রে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু বর্তমানে প্রত্যেকে তুলছে এবং প্রত্যেকটা মহল থেকে এই কথাটাই উঠে আসছে যে বাংলার অবস্থা বর্তমানে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। আর এই নিয়ে করব আজকের আলোচনা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি। কৌস্তব বাবু, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। নমস্কার। একদম প্রথমে এই কথাটাই জানতে চাইবো যে একজন আইনজীবী হিসেবে আপনার দৃষ্টিভঙ্গিতে কালকের রায়ের পরে এই মুহূর্তে ঠিক কোন কোন ক্রাইসিস পজিশনে দাঁড়িয়ে রয়েছে বাংলা? দেখো, পরিসংখ্যানগতভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে 4,66,323 নথি জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে যাচাইয়ের জন্য বকেয়া। দ্বিতীয়ত 30 লক্ষ নথি ইআরও আর এইআরওদের কাছে পুনরায় যাচাইয়ের জন্য, সেটাও এখন অবধি পেন্ডিং। 3 নম্বর হচ্ছে 20 লক্ষ ভোটারদের নথি সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দিনের পর দিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই এসডিওরা বা যারা এই প্রশাসনিক ব্যবস্থার সাথে যারা যুক্ত, তারা কিন্তু এই বিষয়গুলো ঝুলিয়ে রেখেছে এবং ইচ্ছা করে। এই তো আমি যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির অনেক ক্ষেত্রে আমরা এই জিনিস দেখেছি যে বাংলা একটা কথা আছে না, সাপ হয়ে কামড়িয়ে ওঝা হয়ে সারানো। তো এরা গোটা মেশিনারিটাকে ব্যবহার করেছে মানুষকে হেনস্থা করার জন্য, দিয়ে নিজেরাই ওখানে গিয়ে চিৎকার চেল্লামিল্লি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য নিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন সেই উদ্দেশ্যটা তো সফল হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কি চান না যে এখানে যারা অনুপ্রবেশকারীরা তারা ভোটার তালিকা থেকে বাদ যান? সুপ্রিম কোর্ট বলেছে আপনি কি চান না যারা মৃত ভোটার তাদের নাম এখান থেকে বাদ যান? তো এই প্রশ্নগুলোর মমতা বন্দ্যোপাধ্যায় তো উত্তর দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা তো আমরা সকলেই জানি, যে পশ্চিমবঙ্গে মৃত ভোটার, অনুপ্রবেশকারীরা, এরাই তো হচ্ছে গিয়ে তৃণমূলের মৃত ভোটাররা, যারা তাদেরকে বিকালবেলার পরে তাদের ফলস ভোট মেরে দেওয়া, এটা ওদের একটা ট্রেডিশন এবং এটা করে অনেক ক্ষেত্রে এগিয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত অনুপ্রবেশকারীদের যথেচ্ছভাবে তাদের ভোটার তালিকায় নাম তুলে দিয়ে, এবং এই বিশেষ করে এই তো ওপার বাংলা থেকে আসা ম্যাক্সিমাম, মানে আমি বলছি না যে রিলিজিয়াস পারসিকিউশনের কারণে হিন্দুরা আসেনি, এসেছে, তার সংখ্যাটাকে, তাদের জন্য তো কনস্টিটিউশনাল সেফগার্ড আছে, লিগালি তাদের জন্য সেফগার্ড আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে অনুপ্রবেশকারী যেই সমস্ত জেহাদি মানসিকতার যেই সমস্ত লোকজন ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো তারা তো তার ভোট ব্যাংক, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা তাদের একদম মেসিয়া বলে মনে করে। তো এদের উপরে ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকে থাকার একটা মরণ লড়াই আর কি। কিন্তু এটা যেটা সুপ্রিম কোর্ট কালকে করেছে, আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। সেটা হচ্ছে এর ফলে যেটা হবে, এই পরিস্থিতির পরিবর্তন হবে। এই বিষয়গুলো তাড়াতাড়ি, যে তোমাকে আমি এতগুলো ক্ষেত্রে বললাম যে 4,66,223টা জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে সেটা যাচাইয়ের জন্য বকেয়া, 30 লক্ষ এইআরওদের কাছে পেন্ডিং, তারপরে 20 লক্ষ নথি সম্পর্কে এখনো কোনো যাচাই হয়নি। তো এই ফিগারটা তো খুব একটা কম নয়। তো সেই বিষয়টা অনেকটা স্পিড আপ হবে। তো আলটিমেটলি আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি। সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেস এখন কিছু না পেয়ে ওই সান্ত্বনা পুরস্কারের মতন এটা নিয়ে বলার চেষ্টা করছে এটাই বিশাল রায় হয়ে গেল, আমাদের পক্ষে রায় হয়ে গেল। আদতে তা নয়। সুপ্রিম কোর্ট খুব মিষ্টি করে আমি এই জায়গা থেকে কৌস্তব বাবু একটা কথা একটু জানতে চাই। এই যে বলা হলো যে মাইক্রো অবজারভারদেরকে সঙ্গে করে নিয়ে কাজ করতে হবে, যে মাইক্রো অবজারভারদের নিয়ে এত সমস্যা ছিল, বারবার রাজ্যের পক্ষ থেকে কিন্তু একাধিক অভিযোগ করা হয়েছে, এবং অন্যদিকে বলা হলো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বারবার সামনে রেখেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ নিষ্পত্তি করবে হচ্ছে এবারে জেলা বিচারকরা। এবারে এই বিষয়টা একটু জানতে চাইবো যে কিন্তু হাতে আমাদের তো সময় খুব কম। আজকে হচ্ছে 21 তারিখ, আগামীকাল রবিবার 22 তারিখ। আমি এই শনি রবিটা ছেড়েই দিলাম, তারপরে তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। সম্ভব হবে এত তাড়াতাড়ি, নাকি ভোটে এর প্রভাব পড়তে চলেছে? দেখুন, সমস্ত কিছু সম্ভব হবে যদি রাজ্য সরকারের যদি সেটা নিয়ে সদিচ্ছা থাকে। গতকাল সুপ্রিম কোর্ট এই কথা তো বলেছে যে রাজ্য প্রশাসন যেভাবে কাজ করেছে তারা তাতে হতাশ।
যেভাবে রাজ্য প্রশাসন তাদের ভূমিকা, বিশেষ করে রাজ্যের ডিজিপি থেকে শুরু করে যেভাবে প্রশাসনিক সহযোগিতা না পাওয়ার বিষয়টা, সুপ্রিম কোর্ট তো হতাশ। সুপ্রিম কোর্ট যে লাইনে গাইডলাইন দিয়েছে, যেই জাজমেন্ট দিয়েছে, সেই লাইনটাকেই অনুসরণ করে যদি অক্ষরে অক্ষরে সেটা পালন করা হয়, তো সুন্দরভাবে সময়ের মধ্যে সব হয়ে যাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেই এই প্রসেসটাকে ব্যাহত করতে চান, তাহলে তো আলটিমেটলি প্রক্রিয়া, যদি আমরা বলেছি নো এসআইআর নো ভোট, এসআইআর এর প্রক্রিয়া কমপ্লিট না হতে গেলে আমরা পশ্চিমবঙ্গে ভোট করতে দেব না। ইলেকশন কমিশন কি ভাবছে না ভাবছে আমাদের তাতে কিছু এসে যায় না, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা একটা স্বচ্ছ ভোটার তালিকা চাই, এবং ইলেকশন কমিশনকেও আরো বেশি করে উদ্যোগী হতে হবে। ইলেকশন কমিশন কেন এদের ভয়ের চোটে ভয় পাবে? ইলেকশন কমিশনকেও আরো উদ্যোগী হতে হবে, সাথে সাথে প্রশাসনকেও উদ্যোগী হতে হবে। সুপ্রিম কোর্টের এই যে অর্ডার বা জাজমেন্ট যাই বলুন, ইট হ্যাজ টু বি কমপ্লাইড ইন ইটস ট্রু লেটার অ্যান্ড স্পিরিট। যদি সেটা হয়, আমার মনে হয় কোথাও কোনো অসুবিধা হবে না। আরো সময়ের একটা সময় কথা কৌস্তববাবু, কালকে কিন্তু সুপ্রিম কোর্টেও এটাও বলা হয়েছে যে যে সমস্ত বিচারকদের নিয়োগ করা হবে তারা যেন সৎ হয়। এই একটা কথাই যে সৎ হয়, তাহলে কি সেক্ষেত্রেও গিয়ে কি কোনো একটা কি ভয় কাজ করছে বাংলার জন্য যে যে স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। সুপ্রিম কোর্ট তো বলেছে এসআইআর তো শুধু পশ্চিমবঙ্গে চলছে এমন নয়, অন্যান্য অনেক রাজ্যে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই নিয়ে যে হাঙ্গামা হচ্ছে, এটা অন্য কোথাও এই রাজ্যে হাঙ্গামাগুলো দেখা যাচ্ছে না। মানে পশ্চিমবঙ্গের এখানে তৃণমূল কংগ্রেস শাসক দল তারা যা করছে, এটা কোথাও দেখা যাচ্ছে না। দেখো, এটা তো একটা সংবিধান স্বীকৃত একটা পদ্ধতি। এই যে ইলেকশন কমিশন, এটা তো কনস্টিটিউশনাল বডি, তাদের একটা প্রক্রিয়া, সেটা সংবিধান স্বীকৃত প্রক্রিয়া। এটাকে কেউ, সুপ্রিম কোর্ট বারংবার এই এসআইআর প্রক্রিয়াকে মান্যতা দিয়েছেন। তো এটা শুধুমাত্র তৃণমূল তাদের রাজনৈতিক কারণে এটাকে ব্যাহত করবে বা করার চেষ্টা করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা কোনোভাবে, এটা সুপ্রিম কোর্টও কোনোদিন মানবে না। তো যে কারণে গেছিলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট মিষ্টি করে একদম ফেরত পাঠিয়ে দিয়েছে অপমান করে। তো এখন যেটা হওয়ার সেটা হবেই। মানে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, যা কনস্টিটিউশনাল স্বীকৃত সংস্থার তরফে যা যা কাজ করার দরকার সেটা তারা করবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই কিছু করতে পারবেন না। আসলে উনি বুঝতে পারছেন যে এটা হলে যে সংখ্যক ভোটার তালিকা থেকে আমাদের যে অ্যাসেসমেন্ট, যে একটা বড় সংখ্যক নাম বা এই বড় সংখ্যক একটা প্রেজেন্স, এটা যখন বাদ যাবে ভোটার তালিকা থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় তো আর 2 নম্বরই করার জায়গাটা থাকবে না, এই জল মেশানো জায়গাটা থাকবে না। তো উনি তো সেই জন্যই চিন্তায় পড়ে গেছেন, কারণ মানুষের যদি ম্যান্ডেট হয়, তৃণমূল চলে গেছে। দেওয়াল লিখন স্পষ্ট, কেউ না দেখতে পেলে তার বলতে হবে তার দৃষ্টিশক্তি নেই। অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন কৌস্তব বাবু। তবে এই বিষয়টার পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু অবশ্যই আমাদেরকে নজর রাখতে হচ্ছে, কারণ আমরা জানি যে বর্তমানে বাংলায় কিন্তু আরো বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসছে। বিশেষ করে এবারে যখন রাজ্য বাজেট ঘোষণা হলো, তখন একাধিক প্রকল্প, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো, এত কিছুকে তো সামনে রাখা হলো। আবার অনেকে এটাও বলছেন বা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সমস্ত প্রকল্পগুলোকে কিন্তু সামনে রাখা হয়েছে ভোটের কারণে। এগুলো আসলে ভোটের আগে হচ্ছে রাজ্য সরকারের একটা ক্ষমতায় আসার মাস্টার স্ট্রোক।